যারা বলেন স্মার্টফোনের লুক দিন দিন বোরিং হয়ে যাচ্ছে তাদের জন্য এই ফোন একটা অ্যান্সার। ফোনের লুকটা জাস্ট দেখেন, রেট্রো, মডার্ন, টাফ, প্র্যাকটিক্যাল ক্যারেক্টার সবই এই ফোনে আছে। এটি হচ্ছে নুবিয়া জেড 70 আলট্রা এবং 2024 সালে এসে একটা স্মার্টফোনে আমরা যা যা চাই অলমোস্ট সবই এতে আছে। লাইক এতে হাই রেস ডিসপ্লে থাকছে, পাওয়ারফুল ইন্টারনালস পাওয়া যাবে, থাকছে এক্সট্রা লার্জ ব্যাটারি, ফাস্ট চার্জিং এবং চেরি অন দ্য টপ হচ্ছে এই ফোনের ক্যামেরা সিস্টেম। এর প্রাইমারি ক্যামেরার লেন্সের অ্যাপারচার সেটা ভ্যারিয়েবল, মানে ফিজিক্যালি বড় লেন্সের মতো এর অ্যাপারচার সাইজ ছোট বা বড় করা যায়। এই জিনিস একদম নতুন কিছু না, তবে স্মার্টফোনে অ্যাডজাস্টেবল ফিজিক্যাল অ্যাপারচার অনেক দিন পরে দেখা গেল। যাই হোক, ইন্টারনালস নিয়ে একটু পরেই কথা বলছি, তার আগে এই ফোনের আউটলুক নিয়ে একটু কথা বলা যাক। তবে প্রথমে জানিয়ে রাখছি, মাত্র কদিন আগে কিন্তু ফোনটা রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়ার পরপরই ফোনটি আমাদের এক্সপিরিয়েন্স করতে দিয়েছে টেক অ্যান্ড টক। তাদের কাছে এই ধরনের এক্সক্লুসিভ ডিভাইস সবসময় পাবেন, সো যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সাথে। তাদের কন্ট্যাক্ট ডিটেল থাকলো ভিডিও ডেসক্রিপশনে। শুরুতেই জানিয়েছিলাম এই ফোনের মধ্যে রেট্রো টাইপের একটা ভাইব থাকছে। এর পেছনে থাকছে বিশাল সাইজের ক্যামেরা আইল্যান্ড, তার নিচে গুগল পিক্সেলের মতো হরাইজন্টাল ক্যামেরা হাউজিং এবং ফোনের ডান দিকের ফ্রেমে, বাম দিকের ফ্রেমে অনেক ধরনের বাটন এবং সুইচ থাকছে। সব মিলিয়ে এই ফোনের লুক কিছুটা মেকানিক্যাল টাইপের লাগে। এটা একদম অ্যাস্থেটিক মিন্ট লুকের কোনো ফোন সেরকম না। ফোনটা গ্লাস স্যান্ডউইচ ডিজাইনের, দুই পাশের ফ্রেম অ্যালুমিনিয়াম, থাকছে IP68, IP69 রেটিং। সো পানির নিচে ওপরে এই ফোনে কোনো ব্যারিয়ার থাকছে না। ফোনটা একটু মোটা সোটা এবং বাল্কি সাইজের, অনেকের কাছে এটা হয়তো খুব একটা কমফোর্টেবল লাগবে না, তবে যারা ম্যাক্স সাইজের ফোন ব্যবহার করে অভ্যস্ত তারা হয়তো ইউজ টু হয়ে যাবেন। আর এই ফোনের ওজন হচ্ছে 228 গ্রামের মতো, থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। তো পোর্টসের ক্ষেত্রে এরকম ঠিক একটা ফোনেও আমরা হেডফোন জ্যাক পাচ্ছি না, তবে এর ওপরে একটি আয়ার সেন্সর থাকছে যা ব্যবহার করে এই ফোনকে রিমোট বানিয়ে ফেলতে পারবেন। থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার যা সারপ্রাইজিংলি লাউড এবং ভালো কোয়ালিটির ছিল। তো এবার এই ফোনের বাটনগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া যাক। লাল রঙের যে বাটনটা থাকছে সেটা হচ্ছে পাওয়ার বাটন, ওপরের দিকে থাকছে ভলিউম রকার্স, নিচে যে বাটনটা থাকছে সেটা হচ্ছে ডেডিকেটেড ক্যামেরা বাটন। আইফোন 16-এর মতো এটা অত বড় না, তবে এটার পজিশন ভালো জায়গায় থাকছে, সো এভাবে ধরলে বাটনটা কাজের মনে হয়। এই বাটনটা একদম ক্লিকি টাইপের না, একরকম মুশি টাইপের ফিলেতে পাবেন, যেমন রিয়েল ক্যামেরার শাটারের ক্ষেত্রে থাকে। এটা লং প্রেস করে রাখলে ক্যামেরা ওপেন হবে এবং তারপর হাফ প্রেস বা ফুল প্রেস করলে ফোকাস কন্ট্রোল করা যাবে। এটা কাজের জিনিস, কোনো সন্দেহ নাই। বাম দিকের যে বাটনটা থাকছে সেটা হচ্ছে ওয়ানপ্লাসের অ্যালার্ট স্লাইডারের মতো, এটি ওপরে নিচে করা যায় এবং ভালো বিষয় ছিল এই বাটনটি আপনি কাস্টমাইজ করতে পারবেন, সো এখানে বিভিন্ন ধরনের ফাংশন অ্যাড করা যাবে। রিয়ারে গেলে এখানে যে বড় ক্যামেরা আইল্যান্ড থাকছে সেটা হচ্ছে প্রাইমারি ক্যামেরা। এটি 50 মেগাপিক্সেল ক্যামেরা, সেন্সর সনি IMX9 সিরিজ এবং এর বিশেষত্ব হচ্ছে এতে অ্যাডজাস্টেবল ফিজিক্যাল অ্যাপারচার থাকছে, যাতে f1.59 থেকে f4 পর্যন্ত পাওয়া যাবে। অ্যাডজাস্টেবল অ্যাপারচারের এই ফিচারটা পেতে যেতে হবে ক্যামেরার প্রো মোডে এবং নর্মাল মোডে এটা কিন্তু পাওয়া যাবে না। প্রো মোডে গেলে এখানে অ্যাপারচার সাইজ f1.59 থেকে অনেকগুলি স্টেপে আপনি যেতে পারবেন। তো এর পাশাপাশি এতে আরও দুটি সেন্সর থাকছে, একটা হচ্ছে 13 মিলিমিটার আলট্রা ওয়াইড এবং অন্যটি হচ্ছে 85 মিলিমিটার টেলিফটো। টেলিফটো লেন্স দিয়ে একদম ইনসেন লেভেলের জুম করতে পারবেন এবং এই ফোনের ক্যামেরা নিয়ে একটা কথাই বলতে চাই, এর ক্যামেরা সিস্টেম জাস্ট টু মাচ। এই ফোনটা যদি হাতে থাকে আপনি খুব কনফিডেন্টের সাথে ফটোগ্রাফি করতে পারবেন এবং এই ফোনের ইমেজ প্রসেসিং একদম নেক্সট লেভেলের ছিল। তো সামনের দিকে চলে আসলে এখানে ইমার্সিভ ন্যানো বেজেলের একটি ডিসপ্লে পাওয়া যাবে, যাতে কোনো রকম কাট আউট থাকছে না। এর মানে কি এই ফোনে সেলফি ক্যামেরা থাকছে না? সেলফি ক্যামেরা অবশ্যই থাকছে, সেটা হচ্ছে ডিসপ্লের নিচে এবং এর কোয়ালিটি এখনও অনেকটাই বেটা মোডে রয়ে গেছে, কারণ আন্ডার ডিসপ্লে ক্যামেরা এখনও কিন্তু প্রো লেভেলে আসতে পারে নাই। ভিডিওগ্রাফির ক্ষেত্রে এই ফোন আবারও ইমপ্রেস করেছে। এতে 4K 120 fps ভিডিও করা যাবে, সো এতে সুপার স্লো ফুটেজ পাওয়া যাবে এবং এতে হাইয়েস্ট 8K 30 fps ভিডিও করার অপশন থাকছে। এটা ছাড়াও এই ফোনের ক্যামেরায় এত ফিচার থাকছে, সেগুলোতে আজকে আর নাই গেলাম। ডিসপ্লের কথা একটু আগেই বলছিলাম, এটা ইমার্সিভ একটা ডিসপ্লে, বেজেল সিমেট্রিক্যাল, ভিডিও দেখার জন্য পারফেক্ট একটা ডিসপ্লে। এটা অ্যামোলেড 1.5K রেজলিউশনের প্যানেল এবং এর সাইজ হচ্ছে 6.8 ইঞ্চ। রিফ্রেশ রেটের ক্ষেত্রে এতে 144 হার্টজ রিফ্রেশ রেট থাকছে, ব্রাইটনেস 200 নিটস, সো এই প্যানেল আমাদের চাহিদা অনেকটাই কাভার করেছে। একদম বেস্ট ডিসপ্লে না, তবে আমাদের জন্য গুড এনাফ। ইন্টারনালসের ক্ষেত্রে এই ফোনে আমরা পাচ্ছি স্ন্যাপড্রাগন 8 এলিট SoC, তুখার একটা জিনিস, কোনো সন্দেহ নাই।
কিছুদিন আগেই কোয়ালকম এটা রিলিজ করেছে এবং গিগবেঞ্চে এর স্কোর একদম মাথানষ্ট করার মতো ছিল। র্যাম রোমের কথা যদি বলি, এই ফোন পাওয়া যাবে 12, 16 কিংবা 24 গিগাবাইট র্যামে এবং স্টোরেজ হিসেবে থাকছে 256 থেকে শুরু করে 1 টেরাবাইট। এই ফোনটা মাত্রই আমরা হাতে পেয়েছি, এখনও সেভাবে ইউজ করতে পারি নাই, সো ডিপ ড্রাইভ দিচ্ছি না। তবে যদি সুযোগ হয় এটার একটা ফুল রিভিউ করার চেষ্টা করব, যেখানে ইন ডিটেল সব কিছুই থাকবে। ব্যাটারি সেকশনে এই ফোন একটু বেশিই দিচ্ছে, যেমন এতে 6150 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকছে। চার্জার হিসেবে পাওয়া যাবে 80 ওয়াটের চার্জার। তবে উইয়ার্ড লাগলো একটা বিষয়, সেটা হচ্ছে এই ফোনে কিন্তু ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে না, যদিও ওয়্যারলেস চার্জিং দেবার মতো এই ফোনে সবই থাকছে। প্রাইসিং, পুরনো কথাটা আবারও বলতে হচ্ছে, এই ফোনটা কিন্তু মাত্রই বাংলাদেশে এসেছে। বাংলাদেশে খুব বেশি ইউনিট পাবেন ব্যাপারটা এমন না, সো এই মুহূর্তে এটার দাম অনেক বেশি থাকবে। এর গ্লোবাল প্রাইসের দাম $730 মতো, মানে বেস ভেরিয়েন্টের দাম। তবে বাংলাদেশে বসে আসলে গ্লোবাল প্রাইসিংয়ের হিসাব করে আসলে খুব একটা লাভ নাই, ডলারের প্রাইস বেশি, প্লাস অনেক ধরনের কমপ্লিকেশন থাকছে। সো যারা কিনবেন বলে প্ল্যান করছেন তারা কিছুদিন ওয়েট করলে হয়তো আরও কিছুটা কম প্রাইসে এই ফোনটা পেয়ে যাবেন। আর আপডেটেড প্রাইস জানার জন্য কন্ট্যাক্ট করতে পারেন টেক অ্যান্ড টক বিডির সাথে। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ফোনটি সব মিলিয়ে আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অ্যাটলিস্ট 1 লাইন লিখে যাবেন। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।